রাজশাহী শহরের কোর্ট স্টেশন এলাকার এই বাড়িটাতে একটা রাসেল ভাইপার সাপ দেখা গেছে বলে বন বিভাগের কাছে রিপোর্ট করা হয়েছে এবং সেজন্য সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমন এসেছেন এখানে সেই সাপটা ধরতে। চলেন দেখা যাক কি হয় ব্যাপারটা। দেখছো ভেমটা নাকি মাথাটা আমার এটা তাহলে ভেমটা না ভাই থোড়া 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 থ্যাংক ইউ ভাই এটা ছেড়ে দিই আশপাশে থাক না 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 মারা ফেলে না মারা ফেলে না এই যে ধরুন যে চক্র বকরা যে দাগ রাসেল বিষাক্ত রাসেল ভাইপার ধরতে এসে ধরা পড়লো কিনা একটা বিষহীন ঢোড়া সাপ। না হাসবেন না, কারণ এখানে মজার কিছুই নেই। রাসেল ভাইপার আতঙ্ক সারা দেশে এমনভাবে ছড়িয়েছে যে একটা বিষহীন ঢোড়া সাপ দেখেও মানুষ এখন ভয় পাচ্ছে। সারা দেশব্যাপী যে প্রায় 28-29টা জেলাতে নাকি এটা ছড়াই গেছে, এটা আমাদের ভিতরে একটা চরম একটা আপনার আতঙ্ক বিরাজ করছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে এই আমার মনে হচ্ছে যে এটা রাসেল ভাইপার। মনে হচ্ছে যে ওটা উড়ে চলে আসবে, এরকম মনে হচ্ছে উড়ে চলে আসে মানে আক্রমণ করবে এরকম মনে হচ্ছে। রাজশাহী পুলিশ লাইন্স থেকে রাসেলস ভাইপার উদ্ধার করছি 1 বছরের কাছাকাছি সময়ের মধ্যে। রাসেলস ভাইপার আতঙ্কটা যেভাবে ছড়াইছে আসলে বাংলাদেশে এটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং ফ্রন্টলাইন মিডিয়া কেন্দ্রিক। সাপ দেখে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আতঙ্কের অতিরঞ্জনে চারিদিকে যে গল্প কথাগুলো ছড়িয়ে পড়ছে তাতে সত্যের ভাগ কতটা রয়েছে? বিভিন্ন স্থানে সাপ নিধনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে কি আমাদের জন্য ভালো কিছু রয়েছে? হঠাৎ করে বাংলাদেশের রাসেলস ভাইপার সাপ কোত্থেকে এলো? প্রকৃত তথ্যগুলো কি? এইগুলো জানতে আমি 2 জন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। বিশেষজ্ঞদের একজন শহর থেকে 10 কিলোমিটার দূরে ধর্মহাটা গ্রামে গড়ে তুলেছেন সাপ উদ্ধার এবং সংরক্ষণ কেন্দ্র। সেখানে সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমন 2টি রাসেলস ভাইপার সংরক্ষণে রেখেছেন, সেটাই আমরা এখন দেখব। হ্যাঁ, ওরা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা 18 ঘন্টা ঘুমায়। এটাতে কত বছর বয়স এটার? এটা 7 থেকে 8 বছর হবে। একটু বড় সাইজের দেখলেন, ওইটা রাজশাহী শহর থেকে আমাদের উদ্ধার করা, ওই যে বসুয়া শিলিন্দা বলে। তো সিটি কর্পোরেশনের মধ্যে হওয়ার কারণে মানুষজন আমরা ওখানে যাওয়ার আগেই কয়েকটা বাড়ি মানে পিটুনি এইটা এখন থেকে মাস 2 আগের ঘটনা। এবং সাপটাকে তারা আঘাত করেছিল, যে আঘাতের কারণে একটু ইনজুরি হয়েছিল, আমরা সেটাকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট দিই এবং এখন ওভারঅল মোটামুটি একটা সুস্থ পর্যায়ের দিকে আসছে। আরেকটা সেটা হচ্ছে গোদাগাড়ি থেকে উদ্ধার করা হয়। সেটা আটকে ছিল বাসার পাশে, যে ফেন্সিং করেছিল বিভিন্ন নেট দিয়ে, কারেন্ট জাল টাইপের নেট দিয়ে, সেই নেটে আটকা পড়ছিল এবং আটকা পড়ার পরে তার হচ্ছে মোচড় দেওয়ার কারণে মেইন বোন সেটা ভেঙে গেছিল এবং সেটা আমরা এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট দিচ্ছি। এগিয়ে আসছে না কি বৃষ্টি আছে? হ্যাঁ অবশ্যই, ও আমার দিকে আসতেছে তো। দেখেন, এই যে আমরা গাছপালা কেটে ফেলছি, বন ধ্বংস করে শহর গড়ে তুলছি, এতে করে সাপগুলো কিন্তু তাদের বাসস্থান হারাচ্ছে। নতুন বাসস্থান এবং খাবারের খোঁজে তারা কিন্তু আবার শহরমুখী হচ্ছে। যা হোক, চলুন শুনে আসি যে রাসেলস ভাইপার সম্পর্কে যা রটেছে তার কতটুকু বটে। অ্যাকচুয়ালি রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয় না, এটা বিষধর সাপ ঠিক আছে, কিন্তু এর চেয়েও বিষধর সাপ বাংলাদেশে আছে। এই ক্রেটগুলো কিন্তু রাসেলস ভাইপারের চেয়ে টক্সিসিটির দিক দিয়ে অনেক বেশি বিষধর। রোমন গত 13 বছর ধরে প্রত্যক্ষভাবে সাপ নিয়ে কাজ করছেন। তিনি আমাকে বলছিলেন 2014, 15, 16 সালের দিকে রাসেলস ভাইপারের মৃত্যুহার অনেক বেশি ছিল। এখন হাইপটা অনেক বেশি, মর্টালিটির পার্সেন্ট বেশি ছিল, কারণ একটা যে সাধারণ মানুষ জানতো না যে স্নেক বাইট হলে কোথায় যাবে, রাসেলস ভাইপার কি বা রাসেলস ভাইপার কেমন সাপ। অনেকে এটাকে ভুল করে জিন সাপও বলতো, যে এর ছোঁয়া দিলেই মানুষ মারা যায়। কোন অঞ্চল থেকে আপনারা সবচেয়ে বেশি ডাক পান রাসেল ভাইপারে? রাজশাহীর গোদাগাড়ি থেকে সবচেয়ে বেশি আমরা রাসেলস ভাইপার উদ্ধার করেছি। এর বাইরে তানব থেকে করেছি, চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে করেছি, গোমস্তপুর থেকে করেছি। আর এর বাইরে যেটা হচ্ছে পদ্মা অববাহিকা কেন্দ্রিক যে অংশগুলো, সেই অংশগুলো থেকে
প্রতিনিয়তই আমাদের কাছে রেস্কিউ কল আসে। সোশ্যাল মিডিয়াতে এটা বলা হচ্ছে যে ও খুব ভালো সাঁতারু। একদম না, এটা একদম না, একদম না। রাসেলস ভাইপার কোনোভাবেই নদীতে বা পানিতে থাকা সাপ না। রাসেলস ভাইপার যে পরিমাণে অলস সাপ, তারা কখনোই সাঁতার দেওয়ার মতো না, এবং তাদের যে লেজের গঠন, সেই লেজের গঠন অনুযায়ী তারা ভালো সাঁতারু হওয়ার কথা না। আপনি বলছেন নদীর অববাহিকায় এই সাপের বিস্তার ঘটেছে, আবার বলছেন এই সাপ সাঁতার জানে না, এটা কিভাবে সম্ভব? এরা ভালো সাঁতারু না, কিন্তু এরা খুব ভালো ভেসে থাকতে পারে। বডিটাকে কয়েল করে, বডিটা যে ফুলাই দেখেন, পাম্প করে ফুলাই বাতাস নিয়ে, সেটা কয়েল করে বাতাস করে তার উপরে সুন্দর করে মাথাটাকে রেখে ভাসতে ভাসতে চলে যায়। অথবা কচুরিপানার উপরে বসে থেকে কচুরিপানা যতদূর যাচ্ছে সে ততদূর পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক এইভাবেই তারা কিন্তু বাংলাদেশের ইনার সাইডে ছড়িয়েছে। 2013 সাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীদের চিকিৎসা দিচ্ছে বিশেষভাবে প্রশিক্ষিত একটা দল। এই দলের প্রধানের কাছে আমি জানতে চেয়েছিলাম রাসেলস ভাইপার সাপের বিষ মানবদেহে কী ধরনের প্রভাব ফেলে। রাসেল ভাইপারের অনেকগুলো যে ভেনম অনেক কম্পোজিশন আছে। যেমন একটা হলো যে হেমাটক্সিন, অর্থাৎ এটা ব্লাড জমাট হতে দেয় না, রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে, রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয়। একটা আছে যে রেনোটক্সিন, অর্থাৎ কিডনি ড্যামেজ করে। একটা আছে মায়োটক্সিন, অর্থাৎ মাসেলকে ড্যামেজ করে। একটা অংশ হলো যে নিউরোটক্সিন, যেটা নিউরোলজিক্যাল ফিচার করে। এরকম ভ্যারাইটিস ভেনম কম্পোজিশন আছে, ভ্যারাইটিস ক্লিনিক্যাল প্রেজেন্টেশন করে আর কি। একটা সাপের বিষয় রাসেল ভাইপারের ভিতরে এই জন্য মাল্টিপল কমপ্লিকেশন ডেভেলপ করে। আরেকটি গল্প প্রচারণা পাচ্ছে যে রাসেলস ভাইপারের বিষ নিয়ন্ত্রণের জন্য কোনো অ্যান্টিভেনম আমাদের হাতে নেই, কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে যে আমাদের দেশের হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে কার্যকরী অ্যান্টিভেনম সরবরাহ রয়েছে। বাংলাদেশ সরকার থেকে যে অ্যান্টিভেনম সাপ্লাই দেওয়া হচ্ছে এটা পলিভ্যালেন্ট। এই একটা অ্যান্টিভেনম যেটা কোবরা, ক্রেট, রাসেল ভাইপার সবগুলোর এগনেস্টে কাজ করে। আমাদের যে অ্যান্টিভেনম পলিভ্যালেন্ট যেটা ইউজ করছে সেটা কিন্তু বাংলাদেশে তৈরি না, এটা ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে তাদের দেশের রাসেল ভাইপারের এগনেস্টে তৈরি করা। এটা কিন্তু প্রমাণিত। বাংলাদেশের রাসেল ভাইপারের ভেনম কম্পোজিশন আর ইন্ডিয়ার রাসেল ভাইপার ভেনম কম্পোজিশন কিন্তু আলাদা। আমাদের দেশের রাসেল ভাইপারের এগনেস্টে মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম আমাদের আসলে লাগবে। রাসেলস ভাইপারের জন্য বিশেষায়িত যে অ্যান্টিভেনম সেটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে। মানুষ অযথা অনেক তথ্য ছড়াচ্ছে যেগুলো আসলে একেবারে সঠিক নয়। সাপ এখন নিরীহ প্রাণী, যখন মনে করে যে সে থ্রেটে পড়েছে তখন সে বাইট করে, তার আগে আসলে বাইট করে না। 2013 সাল থেকে এ পর্যন্ত অন্তত 235 জন রাসেলস ভাইপারে কাটা রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 71% রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলেন দেখি বাকি যে 29% রোগী তারা কেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রধান কারণ হলো যে দেরিতে আসা আর কি। হয়তো কামড়াইছে সকালে, আসছে বিকেলে। অ্যারাউন্ড 69% পেশেন্ট ওঝার কাছে যায়, কবিরাজের কাছে যায়, সময় নষ্ট করে। অন্যান্য সাপের ক্ষেত্রে হয় কি সর্বোচ্চ 2 বা 3 ঘন্টার মধ্যে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। রাসেলস ভাইপারের কিন্তু এত দ্রুত মৃত্যু হয় না। রাসেলস ভাইপার দেশীয় সাপ নাকি ভারত থেকে এসেছে, এই প্রশ্নের উত্তরও আমরা জানবো। তবে তার আগে চলেন জেনে নেই রাসেলস ভাইপার খায় কি, আবার রাসেলস ভাইপার কার খাদ্য, এক্ষেত্রে বেজির কোনো ভূমিকা আছে কি? রাসেলস ভাইপারের মেইন খাবার হচ্ছে ইঁদুর। ইঁদুর যদি তারা না পায় তখন হচ্ছে তারা হয়তো অন্যান্য ব্যাং বা লেজার্ডস এগুলো খেতে পছন্দ করে। রাসেলস ভাইপারকে আমরা অনেকে মনে করি যে বেজি সেটা হচ্ছে সাপ খায়, কিন্তু রাসেলস ভাইপারের কাছে বেজি খুব বেশি কাছে আসতে পারে না। এটার কারণ হচ্ছে রাসেলস ভাইপারের খুব ক্ষিপ্র বাইট, মানে খুব দ্রুত আক্রমণ, এবং তার ফ্যাং। রাসেলস ভাইপারের ফ্যাং বড় হওয়ার কারণে এই কাজটা বেজিতে করতে পারে না। সেক্ষেত্রে আমাদের দেশে যে ঈগল, চিল, বাজ এই পাখিগুলো আছে, এই পাখিগুলো হচ্ছে রাসেলস ভাইপার খায়। এবং আরও কিছু সাপ আছে, যেমন কমন ক্রেট আছে, ওয়ালস ক্রেট আছে, ব্যান্ডেড ক্রেট আছে, এরা হচ্ছে, এবং স্প্যাকটিক্যাল কোবরাতেও রাসেলস ভাইপারকে খায়, এটা দেখা গেছে। তবে সবচেয়ে বেশি খায় ব্যান্ডেড ক্রেট নামে যে একটা সাপ, সে হচ্ছে রাসেলস ভাইপারকে সবচেয়ে বেশি খায়। আমাদের এই 2013 সালের আগে আমাদের রাসেল ভাইপার বাইটের কোনো তথ্য কোনো হসপিটালে নেই। এবং এটা ইতিহাস ঘেটে দেখা গেছে যে 1920 সালের দিকে নাকি বাংলাদেশে অনেক রাসেল ভাইপারের বাইট ছিল, কিন্তু তারপরে কিন্তু প্রায় 100 ইয়ার্স আসলে কোনো মেডিকেলের তথ্য রেকর্ড নেই। প্রায় এখন থেকে 70-80 বছর আগে এদের একটা বিস্তৃতি ছিল। পরবর্তীতে এটা কোনো কারণে, প্রাকৃতিকভাবে হোক বা তাদের বংশজনিত বা জেনেটিক্যাল কোনো কারণে, রোগজনিত কোনো কারণে হতে পারে, তারা হচ্ছে এক্সটিংক্ট হতে থাকে। এবং এক্সটিংক্ট হতে হতে তারা বাংলাদেশের শুধুমাত্র যে বরেন্দ্র অঞ্চল, সেই বরেন্দ্র অঞ্চলে এসে টিকে ছিল। কিন্তু 80-র দশকে বাংলাদেশ থেকে রাসেলস ভাইপারকে এক্সটিংক্ট ঘোষণা করা হয়েছিল। এক্সটিংক্ট ঘোষণার পরে যে প্রথম সাপটা রাসেলস ভাইপার পাই, সেটা কিন্তু আমরা পাইছিলাম বরেন্দ্র অঞ্চল থেকে। এবং 2009 সালে আমরা 2টা পেয়েছিলাম এই রাসেলস ভাইপার। একতারা আমার খুব পছন্দের বাদ্যযন্ত্র, আমার জীবনের ফার্স্ট বাদ্যযন্ত্র ছিল একতারা। খুব পছন্দের, বাউল গান করার জন্য একতারা।
আচ্ছা, নদী কেন্দ্রিক বর্তমান যে রাসেলস ভাইপারের সমস্যাটা, এটা কি আসলে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল থেকে গেল? এটা একটা চিন্তার বিষয়। যদি বরেন্দ্র অঞ্চল থেকে গেল, তাহলে হোয়াই নট আরও 10 বছর আগে বা 20 বছর আগে কেন গেল না? হঠাৎ করে কেন এখন গেল? এবং আরও একটা বিষয় যে বরেন্দ্র অঞ্চলের সঙ্গে কি আমাদের পদ্মা নদীর কোনো কানেকশন আছে কি না, এটা একটা দেখার বিষয়। যেহেতু আমরা দেখছি যে নদীর মাধ্যমে এটা এখন ছড়াচ্ছে। আরও একটা বিষয়, এখন যে চাঁদপুরে পাওয়া যাচ্ছে বা ফরিদপুরে পাওয়া যাচ্ছে বা কুষ্টিয়ায় পাওয়া যাচ্ছে, রাজবাড়িতে পাওয়া যাচ্ছে এবং মানিকগঞ্জে পাওয়া যাচ্ছে, তো এগুলো কি 10 বছর আগে মানিকগঞ্জে ছিল? ওইখানে কি কৃষি শ্রমিকরা ছিল না? তখন কি চাষাবাদ হয়নি? হয়েছে। ওখানকার মানুষ তখনও ছিল। বিশেষ করে যারা জমিতে কাজ করে এবং নদী কেন্দ্রিক যারা জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা সেই উপদ্রুত অঞ্চলগুলোতে যেয়ে জিজ্ঞেস করছি যে এরা 10 বছর আগে বা আরও আগে পুরনো মানুষদেরকেও জিজ্ঞেস করছি, সাপ দেখায়, ছবি দেখে, যে তারা এটা কখনো দেখছে কিনা। তাদের এক বাক্যে একই বক্তব্য যে না, আমরা এটা কখনো দেখি নাই, এটা আমরা প্রথম দেখছি এই অঞ্চলে। 2010 সালে যখন হঠাৎ করে ইন্ডিয়াতে খুব বড় একটা বন্যা হয়েছিল, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অংশ দিয়ে, এবং সে সময়ে 2-3 দিনে প্রায় 400-500 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। যখন গঙ্গায় প্রচুর পানি বৃদ্ধি পেল, আমাদের যে গোদাগাড়ি এবং চাঁপাইনবাবগঞ্জের মাঝখান দিয়ে যে পদ্মাটা বাংলাদেশের অংশে প্রবেশ করছে, ঠিক সেই প্রবেশ মুখ থেকে 2 জন এই রাসেলস ভাইপারের বাইটে আক্রান্ত হয়, মারা যায়। এবং জানেন যে তখন কিন্তু আসলে কেউ তেমন সাপ নিয়ে কাজ করতো না, আমিই ছিলাম একমাত্র এই অঞ্চলের মধ্যে থেকে, বা বাংলাদেশে আসলে কেউ সাপ নিয়ে কাজ করতো না। তো স্বাভাবিকভাবে আমার কাছে ভলেন্টিয়ারদের মাধ্যমে তথ্য আসলো এবং আমি গেলাম, যাওয়ার পরে সেই রোগীগুলোকে দেখছিলাম এবং তারা যে সাপ পিটায় মারছিল, সেই পিটায় মারা সাপটাকে দেখলাম যে সেটা ছিল রাসেলস ভাইপার। এটা 2010 সালের কথা। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই সাপ তারা আগে দেখছে কিনা। তারা বলল যে না, কখনোই দেখি নাই, এই বছর প্রথম এই নদী দিয়ে এরা ভেসে আসতেছে এবং এটা আমরা দেখতেছি, এবং সেটাই প্রথম পেলাম। তারা বলল, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কোন দিক থেকে ভেসে আসছে, তো তারা সবাই এক বাক্যে বললো যে ইন্ডিয়ার ওদিক থেকে, উজান থেকে ভেসে আসছে, উজান থেকে এটা ভেসে চলে আসছে। তো এটার পরবর্তীতে দেখা গেল 2011 সালে, এটা 2010 সালের কথা বললাম, 2011 সালে পেলাম আমাদের রাজশাহী যে টিবাদের ওখানে। 2011 সালে আরও পেলাম আমাদের যে চারঘাট অংশ আছে, বাঘা চারঘাটের যে অংশ দিয়ে পদ্মা নদী গেছে, সেখানে পাওয়া গেল এবং ওইখানে ইনসিডেন্ট হলো। 2013 সালে আমরা যে এটা পেলাম নাটোরের লালপুর এবং গোপালপুর যে অংশটা পদ্মার পাশ দিয়ে গেছে, সেই অংশটা দিয়ে, মানে আপনি পদ্মার ধার দিয়েই পাচ্ছি। এবং এটা মজার বিষয় যে প্রতি বছর 70 থেকে 80 কিলোমিটার বাংলাদেশের ইনার সাইডে এরা প্রবেশ করছে। রাসেলস ভাইপারের বিস্তারে সাপের খামারগুলোর কোনো ভূমিকা থাকতে পারে কি? আমরা যে সাপগুলো রেস্কিউ করি সেটাকে আবার যে রিলিজ করা হয়, সেটা বন বিভাগের সহায়তায় আবার রিলিজ করা হয়। আমাদের কোনোভাবেই দরকার নাই যে পদ্মার পাড়ে যে এটাকে লোকালয়ে। সচেতন হওয়ার জন্য আপনারা কি ধরনের পরামর্শ মানুষকে দিচ্ছেন? যে আমাদের যে স্টাডি দেখাচ্ছে 80% মানুষেরই কিন্তু পায়ে কামড়ায়। তাহলে বেশিরভাগ যদি পায়ে কামড়ায়, তাহলে আমরা যদি গামবুট পরে, লম্বা গামবুট পরে, তাহলে সেখানে কামড়ানোর হার কমে যাবে। আর লাঠি আমরা রাখতে বলছি, যে যখন কোন জায়গায় যাবে যাতে একটু লাঠি দিয়ে একটু নড়াচড়া করে, কারণ সে সাউন্ড পেলে বা শব্দ পেলে সে আসলে সাপ চলে যাবে দূরে। এই যে রাসেল ভাইপার, এটা নিয়ে কিরকম আতঙ্ক আপনাদের কাজ করে? ভারত থেকে আসছে সাপটা, চোরা আসছে সাপটা, বলে ভয়ঙ্কর সাপ, হ্যাঁ, খুব বিষ বলে, কামড়ায় বলে। ভয় পান না? ভয় পাই, বাড়িতেও ভয় লাগে। ইন্দুরে খাল খন, ইন্দুরে খান্দেও থাকে সাপ। মাঠে যখন হাঁটেন কিভাবে হাঁটেন? দেখে হাঁটে এরকম করে। প্রকৃতির প্রয়োজনে, প্রকৃতির ব্যালেন্স রক্ষা করার জন্য সাপ, মানুষ, সব কিছু প্রাণী সব যদি ঠিক না থাকে, তাহলে প্রকৃতি কিন্তু ইমব্যালেন্সড হবে। আমরা যদি এখন সাপ মারার গণহারে বলি যে সাপ মারতে যাও, তো সাপ মারতে যেয়ে যদি 10 জন সাপ মারতে যাই, 5 জন এই সাপের কামড় খেয়ে মারা যাবে। হ্যাঁ, অনভিজ্ঞতার কারণে। এই যে রিসেন্টলি যে রাজশাহী মেডিকেলে যেটা আসছিল, সে কিন্তু ওই সাপটারে মারতে গেছিল, মারতে যেয়ে কিন্তু এই জায়গায় কৃষকটা কামড় খেয়েছিল। সে ভেবেছিল যে খুব ছোট সাপ, অলস সাপ, মানে কিছু বলতেছে না, আমি খুব কাছ থেকে হয়তো কিছু দিয়ে মারবো। সে কাছাকাছি যাওয়ার কারণে সে এইখানটায় বাইট খাইছে। শুধু সাপ নয়, পৃথিবীর সকল বন্যপ্রাণী চায় যে মানুষ তাদেরকে তাদের মতো করে চলতে দিক। জাস্ট লিভ দেম অ্যালোন। যে কোনো কারণেই হোক, আপনি যদি রাসেলস ভাইপারের শিকারে পরিণত হন, তাহলে দেরি না করে, 1 সেকেন্ড দেরি না করে হাসপাতালে যাবেন, কারণ সেটাই আপনার বেঁচে থাকার একমাত্র ঠিকানা হতে পারে। সাপ এবং চারপাশের প্রকৃতির সবকিছুই আমাদের বাস্তুতন্ত্রের অংশ। সকলের সাথে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাটাই মানুষের দায়িত্ব।